আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডাক্তার বাবুর গল্পের 13 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলো গল্প শুরু করা যাক। মেয়েটার চালাকি ঠিক বুঝতে সক্ষম হলো নির্ভার। ইচ্ছে হলো ফাজিল মেয়েটাকে একটা থাপ্পড় লাগাতে। প্রথমবার বোনের বাড়িতে এসেছে, অথচ বোনই বাড়িতে নেই, তাই ভেতরে যেতে একটু লজ্জা লাগছে। অথচ এই মেয়ে বুঝলই না এত কষ্ট করে এসে এখন আবার জিনিস ফিরিয়ে চলে যাওয়ার মতো মূর্খ নির্ভার নয়। তাই তো লজ্জা ফেলে বাড়ির ভেতরে ঢুকলো। তাদের মতো নিম্ন মধ্যবিত্তদের জন্য এই বাড়িটা একটা প্রাসাদ সমতুল্য। নির্ভার একটু ভালো করে তাকিয়ে দেখলো বাড়িটা দোতলা বিশিষ্ট হলেও বিশাল আকারে। বাড়ির পাশের বাগান, পার্কিং সব মিলিয়ে যেন রাজকীয় ভাবসাব। বাড়ির ভেতরে আরও বিশালতায় পরিপূর্ণ। ফ্লোর থেকে ছাদ, চেয়ার থেকে শুরু করে টেবিল পর্যন্ত সবই আভিজাত্য মোড়ানো। নির্ভারের নিজেকে এখনে বেমানান লাগলো। একটা দীর্ঘশ্বাস ফেলে ভেতরে গিয়ে দাঁড়ালো। বাড়িতে শুধু অর্থী, রিমি বেগম, সাথী বেগম আর কিছু সার্ভেন্ট আছে। অর্থী তার বড় আম্মুকে ডেকে নির্ভারের সাথে পরিচয় করিয়ে দিল। নিজের মায়ের সাথেও পরিচয় করালো, তবে নির্ভারকে নিয়ে তার মায়ের খুব একটা আগ্রহ আছে বলে মনে হলো না। নির্ভার সবাইকে নম্রস্বরে সালাম জানিয়ে হাতে জিনিসগুলো দিল। রিমি বেগম সালামের প্রত্যুত্তর করে নির্ভারকে বসতে বলে ব্যাগগুলো নিয়ে কিচেনের দিকে চলে গেল। ব্যাগগুলোতে কিছু কাটা মাছ, টাটকা সবজি আর দুটো আচারের কৌটা। রিমি বেগম সেগুলো রেখে দিয়ে জল মিষ্টি নিয়ে নির্ভারের সামনে রাখলো। নির্ভার খেতে না চাইলেও জোর করে খাওয়ালো। খাওয়া শেষ হতেই নির্ভার উঠে দাঁড়ালো। চলে যাবে কথাটা শুনতে রিমি বেগম অনুরোধ করে বলল, আর একটু থেকে যাও বাবা, নিশাদ একটু পরেই চলে আসবে। প্রথমবার এলে অন্তত রাতের খাবারটা খেয়ে যাও। নির্ভারের এখানে আর থাকতে ইচ্ছে হলো না, তাই রিমি বেগমের অনুরোধ উপেক্ষা করে নরম কণ্ঠে বলে উঠল, আবার কখনো আসবো আন্টি? নিশাদকে বলবেন আমি এসেছিলাম, কষ্ট পাবে না। আমার একটু তাড়া আছে আজ। তারা আছে শুনে আর জোর করল না রিমি বেগম। আবারও আসতে বলে নির্ভারকে বিদায় জানালো। নির্ভার অনুমতি পেয়ে বেরিয়ে এলো বাড়ি থেকে। নির্ভার চলে যাচ্ছে দেখে অর্থী দৌড়ে এসে পেছন থেকে ডেকে উঠল, ওই সিনিয়র। ডাক শুনে থেমে গেল নির্ভার। শরীর স্থির রেখে মাথা হালকা ঘুরিয়ে তির্যক দৃষ্টি দিল অর্থের পানে। ভ্রু নাচে ইশারায় জানতে চাইলো, কেন রাখছো? অর্থে একটা নখ কামড়ে ঘাবড়ানো স্বরে মিনমিন করে বলল, আপনার ফোন নাম্বারটা দিন। এই মেয়ে বছরের মধ্যে তো নাম্বার চায়নি, তাহলে এখন চাইছে কেন? কারণ যাই হোক, সে নাম্বার দিতে রাজি নয়। অর্থিদিকে সম্পূর্ণ ঘুরে দাঁড়িয়ে মেজাজের সহিত বলল, এই মেয়ে, নাম্বার চাইছো কেন? তোমার মনে হয় তুমি চাইলেই আমি দিয়ে দেবো? কথাটা কি পেঞ্চ মেরে বলো নির্ভার। আর তাকে নাম্বার দিতে সমস্যা কোথায়? সে কি সামান্য এক নাম্বার পাওয়ারও যোগ্য নয়? কথাটা ভেবে মন খারাপ হলো অর্থের। তা নির্ভারকে বুঝতে না দিয়ে রাগ দেখিয়ে বলে উঠল, আপনার কি মনে হয় আমি নিজের জন্য আপনার নাম্বার চাইছি? বইয়ে গেছে আপনার নাম্বার নিতে। আমি তো শুধু আপনার বোনের জন্য চেয়েছিলাম, ভাবির কাছে আপনার নাম্বার নেই তাই। বলে মুখ ঘুরিয়ে চলে যেতে নিল, তখন পেছন থেকে নির্ভারের কথা শুনে থেমে গেল। অধর করে ফুটে উঠল এক টুকরো হাসি। নির্ভার বলতেই পারতো আমার বোনের নাম্বার প্রয়োজন হলে মামার থেকে নিয়ে নেবে, বা অন্য কারণ দেখাতে পারত। তবে তেমন কিছুই বলে না। হয়তো অর্থের রাগত স্বরের পেছনে খারাপ লাগার রেশটা দেখতে পেয়েছিল, বা অন্য কিছু কারণ সেখানে। তবে পেছন থেকে নিজের নাম্বারটা মুখে বলা শেষ করে অর্থের উদ্দেশ্যে একটা বাক্য আড়ালো, নাম্বার স্মরণে রেখো, তবে তা শুধুই আমার বোনের জন্য। তুমি মেয়ে ভুলেও আমাকে কল করার চেষ্টা করো না। আজ পূর্ণিমা, আকাশটা পরিষ্কার, কোথাও কোনো মেঘের দেখা নেই। তাই তো ধরণীকে দেখে মনে হচ্ছে সহস্র আলোর ঝলকানিতে ভরে আছে। চারিপাশে আলো ঝলমল করছে, বাইরে মৃদু হাওয়া বইছে। সেই মৃদু নির্মল বাতাস আর স্বচ্ছ আলোক ছটায় নিজের অঙ্গকে ভিজিয়ে দিতে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে নিশাদ। পরিবেশে মুক্ত হয়ে বাইরের বাগানে বা বাড়ির ছাদে গিয়ে সময় উপভোগ করার ইচ্ছা জেগেছিল নিশাদের মনে। এ বাড়িতে অনেকদিন আসলেও এখনো ছাদে পা দিয়ে দেখেনি। এত রাতে নিশ্চয়ই শাশুড়িমা বাইরের বাগানে যেতে দেবে না, আর ছাদে যাওয়ার কথাও বলতে পারছে না। একাডেমিক পড়ায় মন বসছিল না বিধায় ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিল। তবে এখন মনে হচ্ছে এখানে আসাটা সার্থক হয়েছে। গ্রামের বাড়িতে থাকতে যখনই পূর্ণিমার দেখা মিলত, তখনই নিজের বাবাকে নিয়ে ছুটে যেত বাইরে জ্যোৎস্না বিলাস করতে। অনেক রাত পর্যন্ত গল্প করে সময় কাটানোর পর ঘরে ফিরত। মা মাঝে মাঝে রাগ দেখাতো, তবে এসবের দুজনের কোনো ফারাক পড়তো না। বাবার সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলোর কথা ভেবে ওই জ্যোৎস্নার আলোর মতো এক ঝলমলে হাসি ফুটে উঠল নিশাতের অধর কোণে। সেখানে আরও কিছুক্ষণ একাকী কাটিয়ে রুমে ফিরে এলো। নিচে সবাই আছে, তাদের কাছে যাবে ভেবে রুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে সামনের দিকে অগ্রসর হলো। নিচে হরমে বসে আছে রিমি বেগম, অর্থী আর তার আম্মু। আনিকা বেগমও আছে। মাঝে সময় পেরিয়েছে 2 দিন। পিয়ার্স সেদিনই হাসপাতাল থেকে নিজের বাড়ি ফিরে গিয়েছিল, কিন্তু আনিকা বেগম রয়ে গেছে। বাপের বাড়িতে আর 2 দিন থাকবে। পিয়ার্সের সাথে হাসপাতালে চোখে দেখা হলেও কথা হয়নি। নিচে সবাইকে গল্প করতে দেখে নিশাদ ভাবনা বাদ রেখে তাদের সামনে এগিয়ে দাঁড়ালো। নিশাদকে দেখতে পেয়েই অর্থী উঠে ভাবির হাত ধরে নিজের পাশে বসিয়ে দিল। নিশাদকে পেয়ে আনিকা বেগমও খুশি হয়ে নতুন অঙ্গিকে গল্প করে শুরু করে দিল। গল্প করার মাঝে কখন সময় ফুরিয়ে গেল কয়জন বুঝতেই পারে না। সময় পেরিয়ে সময়ের কাটা 12টার কাছাকাছি এসে ঠেকেছে। রায়ান মাত্রই ফিরল নিজ গৃহে।
একটা অপারেশন থাকায় তা শেষ করে আসতে এত রাত। ডাক্তার হওয়ার তো এই এক সমস্যা, তাদের সময় দেখে কাজ করার উপায় নেই। সদর দরজা পেরিয়ে হলরুমে পা রাখতেই নিজের বউসহ পরিবারের সবাইকে গল্প করতে দেখে পা দুটো স্থির করলো। চোখ নিবিষ্ট করলো তাদের পানে। কারো আগমন টের পেলেও তারাও ফিরে তাকালো। রায়ান আর নিশাতের কোনা চোখে চোখে পড়ল। নিশাত বেদিবাস্ত হয়ে চোখ সরিয়ে নিতেই রায়ানও তার পদযুগল সচল করে উপরের দিকে উঠতে উঠতে মায়ের উদ্দেশ্যে বলে উঠল, আমা আমার জন্য কড়া করে 1 কাপ কফি পাঠাও। মাথাটা ভীষণ ধরেছে। রিমি বেগম বিচলিত হয়ে জিজ্ঞেস করলো, খাবার খাবি না নাকি রুমে পাঠিয়ে দেবো? খেয়ে এসেছি আম্মু। ছোট 3 শব্দের উত্তর করে উপরে উঠে গেল রায়ান। ছেলে খেয়ে এসেছে শুনে রিমি বেগম আর বসা থেকে উঠলেন না। নিজের পুত্রবধূর পানে তাকিয়ে গাঢ় স্বরে নির্দেশ দিল, নিশাত, রায়ানের জন্য 1 কাপ কফি তৈরি করে নিয়ে যাও। এতদিন তো নিজে বানিয়ে হাতে ধরিয়ে দিত, তাহলে আজ কেন তাকে বানিয়ে নিয়ে যেতে বলছে? সে বানিয়েছে জানার পর যদি লোকটা না খায়, যদিও তার নিয়ে যাওয়া কফি খায়, তবুও এই লোককে দিয়ে বিশ্বাস নেই। কথাগুলো ভেবেই নিশাত শাশুড়ির উদ্দেশ্যে মিনতি করে বলতে চাইল, আম্মু আপনি বানিয়ে দিন, আমি নিয়ে। কথা শেষ করতে পারে না নিশাত। তার আগেই রিমি বেগম গম্ভীর স্বরে ব্যক্ত করলো, আর কতদিন আমি বানিয়ে খাওয়াবো? স্বামী হয় তোমার, তো আর দায়িত্ব নিতে শেখো। নিশাত আর কোনো কথা বাক্য ব্যয় না করে উঠে পড়ল। সোজা কিচেনে গিয়ে নিজের মতো করে একটা কফি বানিয়ে নিল। বাপের বাড়িতে গিয়ে একবার চা করে খাইয়েছিল, আর আজ প্রথম কফি বানালো স্বামীর জন্য। কেমন হবে ভেবে একটু শঙ্কিত হলো। বানানো শেষ হতেই কফি কাপটা নিয়ে রায়ানের রুমের উদ্দেশ্যে অগ্রসর হলো। রায়ানের রুমের দরজা হালকা করে বেরানো। নিশাত দরজার নক করেও আজ আর ভেতর থেকে কোনো আওয়াজ ভেসে এলো না। নিশাতের ভ্রু কুচকে এলো। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে রায়ানকে কোথাও দেখতে পেল না। কফির কাপটা ছোট টেবিলটার উপর রেখে দিয়ে ব্যালকনিতে ভুলুক মারল, সেখানেও নেই। সেখান থেকে ব্যালকনি দরজা অবধি আসতেই পা দুটো থেমে গেল। রায়ান মাথা মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে এসেছে। পরনে শুধুই একটা ট্রাউজার মাত্র। রায়ানের খোলা বক্ষপট দেখে ঝুড়ে বিন্দু বিন্দু পানি জমা হয়ে আছে। ফর্সা শরীরে তার যেন মুক্ত দানার মতো ঝলমল করছে। হয়তো শরীরটা ভালো করে মোছেনি। স্বামীকে প্রথমবার কাছ থেকে এমন করে দেখে আঁখি দুটো বেহায়া হতে চাইলেও তা নামিয়ে নিল। কেমন যেন লজ্জা অনুভব হলো। এই কদিনে কখনো রায়ানকে এভাবে দেখেনি, তাই হয়তো এই লজ্জা। নিশাতকে চোখ নামিয়ে স্থির হয়ে থাকতে দেখেও রায়ান কোনো বাক্যালাপ করলো না। হাতের টাওয়ালটা বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে কাবারের দিকে এগিয়ে গেল। একটা টি শার্ট বের করে পরনে জড়িয়ে নিল। নিশাত চোখ তুলে তাকাতেই রায়ানকে আর দেখতে পেল না সামনে। ভ্রু কুচকে পাশে তাকাতেই দেখলো বাবু 2 হাত গুজে টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে তার দিকে অপরক তাকিয়ে আছে। বক্ষ পটটা জামার ছায়াতলে ঢেকে গিয়েছে। রায়ানকে এমন করে তাকাতে দেখে নিশাত পুনরায় চোখ সরিয়ে বিছানার দিকে তাকাতেই দেখলো ভ্রুতে আরো ভাঁজের সৃষ্টি হলো তার। লোকটা তো এমনিতেই পরিপাটি আর গোছানো, তাহলে ভেজা টাওয়াল এভাবে বিছানায় ফেলে রাখে কেন? সে এগিয়ে এসে টাওয়ালটা নিয়ে গিয়ে ব্যালকনিতে মেলে দিয়ে আসলো। রুমে আসতেই দেখলো রায়ান কফিতে চুমুক বসিয়েছে। নিশাতকে রুমে দেখতেই রায়ান কফিতে আর একটা চুমুক বসিয়ে নিশাতের মুখপানে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে উঠছ, আজ কফির স্বাদ আলাদা। মানে এটা আম্মুর হাতে না। তাহলে কে বানিয়েছে? তুমি? নিশাত একটু ভীত হলো। কফিটা কি খারাপ হয়েছে? লোকটা কি পছন্দ হয়নি? মুখে কিছু না বলেও মাথা নেড়ে সম্মতি জানালো। লোকটার মুখ থেকে কিছু একটা শুনতে চাইলেও রায়ানও হয়তো তা বুঝতে সক্ষম হলো, তাই তো নীলিত স্বরে বলল, স্বাদ খারাপ নয়, মাঝে মাঝে আলাদা স্বাদের কিছু পেলে খারাপ হয় না। লোকটা কি তার প্রশংসা করলো নাকি তাকে মাঝে মাঝে কফি বানিয়ে খাওয়ানোর কথা বললো? ঠিক অনুধাবন করতে পারলো না নিশাত। লোকটা একটু ক্লিয়ার করে তো বলতে পারে নাকি? ভাবনার মাঝেই চোখ পড়লো সোফার উপর রাখা একটা বইয়ের ওপর। তখনই মাথায় এলো সেদিন রায়ানের রুমে বসে যে বইটা পড়েছিল তা এখনো অসমাপ্ত। বইটাও যে এই ঘরেই পড়ে আছে। মনে পড়তেই রায়ানের উদ্দেশ্যে প্রশ্ন করলো, আপনার রুমে সেদিন একটা বই ফেলে গিয়েছিলাম, ওটা কোথায়? লাইব্রেরির রুমে আছে। জবাব পেয়ে নিশাত আবারও আমতা আমতা করে বললো, ওটা আমি নিই না। পুনরায় রায়ানের সংক্ষিপ্ত নাবোধক উত্তর শুনে কিঞ্চিত রেখে গেল নিশাত। একটু রাগত স্বরে জিজ্ঞেস করলো, কেন? ওটা তো অর্থে আপুর বই, তাহলে দিবেন না কেন? রাগত স্বর শুনে রায়ান এক ভ্রু উঁচিয়ে চাইলো নিশাতের দিকে। মেয়েটা রেগাছে ঠিক বুঝলো, আর একটু রাগাতে বলে উঠলো, ওটা তোমার আপুর বই নয়, আমার। আর আমার বই আমি সবাইকে ধরতে দেয় না। কথা শেষ করে কফিতে চুমুক বসিয়ে লাইব্রেরি রুমের দিকে এগিয়ে গেল। এমন ভাবে বলায় নিশাত সত্যি আরো রেগে গেল। সবাইকে দেয় না মানে কি? আর তাকে দিতে সমস্যা কোথায়? রাগের মাঝে মাথায় এলো শাশুড়ি বলা কথাটা। রায়ান যদি তার স্বামী হয় আর তাকে সব দায়িত্ব পালন করতে হয়, তাহলে সেও তো রায়ানের বউ। তাহলে তার কি বউ হিসেবে এইটুকু অধিকার নেই? সামান্য বই তো সে পড়তে চেয়েছে, তাহলে এমন করে কেন বলবে? মনের কথা কখনো চোটের আগায় চলে এলো, বুঝতে পারে না নিশাত। স্বরের সাথে হালকা রাগ আর অভিমান মিশিয়ে মুখ ফুসকে উচ্চারণ করো, কিন্তু আমি তো আপনার বউ হই, তাহলে এইটুকু অধিকার তো আমার আছেই, তাই না? কি বলে ফেলেছে বুঝতে পেরেই নিজের মুখ 2 হাতে মুখটাকে চেপে ধরো। পরক্ষণে ভাবলো ভুল তো কিছু বলেনি সে, তাহলে কেন ভয় পেতে হবে? মুখ থেকে হাত সরিয়ে অন্যদিকে ফিরে দাঁড়ালো। রায়ানের পানে নয়নদর স্থির রাখলো।
নিশাতের মুখে প্রথম বউ কথাটা কর্ণগোচর হতেই পা যুগল স্থির হয়ে গেল রায়ানের। বুকের ভেতর যেন কেমন করে উঠল, মনে হচ্ছে হৃৎপিণ্ডটা দ্রুত গতিতে স্পন্দিত হচ্ছে। নিজের হৃদযন্ত্রকে মনে মনে ধমকে উঠল, সামান্য এক কথা এত জোরে কেন বিট করতে হবে। হার্টবিট থামানোর চেষ্টা করেও সফল হলো না। চোখ বন্ধ করে পুনরায় তা খুলে নিশাতের দিকে ঘুরে তাকানো। মেয়েটাকে তার দিকেই তাকিয়ে আছে। সে ওই মুখপানে অন্তর্ভেদী দৃষ্টিতে তাকানো, ধীর স্থির পায়ে এক পা দু পা করে নিশাতের দিকে আগানো, নজরে নজর মিলিয়ে শান্ত নির্মল কণ্ঠে আওড়ানো, বাহ বউ! এই রায়ান নেওয়াজের বউ বলে দাবি করছেন নিজেকে, স্ত্রীর অধিকার ফলাচ্ছেন। তা আমি যদি স্বামীর অধিকার ফলাই তাহলে আমাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন তো? পারবেন তো রায়ান নেওয়াজের ব্যক্তিগত হৃদয়েশ্বরী হয়ে তাকে সামলাতে? প্রথমবার রায়ানের এমন শান্ত কণ্ঠের আবেশিত কথায় বুকটা কেঁপে ওঠে নিশাতে। অন্যরকম চোখে তাকাতে দেখে মুখটা হালকা লালিত হয়ে উঠল লজ্জায়। তবু ওই নজর থেকে নিজের নজর হটল না। কিন্তু রায়ানকে তার দিকে এগিয়ে আসতে দেখে ভয়ে সে দু পা পিছিয়ে গেল। নিশাদকে পেছাতে দেখে রায়ানের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসির দেখা দিল এক মুহূর্তের জন্য, যা নিশাতের চক্ষু গোচর হওয়ার আগে মিলিয়েও গেল। নিশাতের থেকে এক হাত দূরে দাঁড়িয়ে পড়ল রায়ান। পুনরায় স্বরে আরও আবেগ মিশিয়ে মৃদু স্বরে আওড়ালো, সামান্য এতেই ভয় পেয়ে গেলেন মিসেস রায়ান নেওয়াজ? তাহলে কি করে হবে? এই রায়ান নেওয়াজের বউ হতে গেলে তাকে হতে হবে দৃঢ় আত্মবিশ্বাসী, যে অন্যের সামনে হবে পাহাড়ের মতো অটল, কিন্তু আমার কাছে হবে শান্ত নদীর মতো, যার নির্মল স্রোত আমি নিশ্চিন্তে গা ভাসাতে পারবো, যেখানে ডুবে হারিয়ে যাওয়ার ভয় থাকবে না। কারণ আমি জানবো আমাকে ধরে রাখার জন্য আমার স্ত্রীর ভরসার একটা হাত এগিয়ে আছে। আমি এক পা তার দিকে বাড়ালে সে দু পা আমার দিকে এগিয়ে আসবে নিজ তাগিদে, যে নির্ভয়ে আমার পায়ে পা মিলিয়ে চলবে পুরো একটা জীবন। আর মোস্ট ইম্পর্ট্যান্ট, এই পর্যন্ত এসেই থেমে গেল রায়ান। নিশাত এতক্ষণ রায়ানের কথা অবাক হয়ে শুনছিল। স্বামীর মুখে প্রথম এমন আবেগ মিশ্রিত বাক্য শুনে কোথায় যেন হারিয়ে গিয়েছিল সে। রায়ানকে থামতে দেখে নিশাত আখিদয় ছোট করে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো। ভাষা ভাষা কালো মণিযুক্ত আঁখি দুটোতে প্রশ্ন বুঝতে পেরে প্রথমবারের মতো নিশাতের সামনে বাঁকা হাসল রায়ান। এই হাসিতেই যেন নিশাতের প্রাণ ওষ্ঠাগত হওয়ার উপক্রম। সে চেয়েছিল স্বামীর হাসি মুখ একবারের জন্য হলেও দেখতে। যদিও এমন বাঁকা হাসি দেখতে চায়নি, তবু ওই হাসি দেখে যেন চোখ শীতল হলো। হাসিযুক্ত অধর পানি নিটল চোখে তাকিয়ে রইল। রায়ান একটু নিচু হয়ে কানের কাছে মুখটা এগিয়ে নিয়ে নিশাতের শ্যামবনা মুখটাকে একরাশ লজ্জায় রাঙিয়ে দিতে ফিসফিসিয়ে উচ্চারণ করলো এক নির্লজ্জা বাক্য, মোস্ট ইম্পর্টেন্টলি তাকে হতে হবে ফুললি ডার্টি মাইন্ডেড বাট লয়াল টু মি। বুঝেছেন মিসেস রায়ান নেওয়াজ? নিশাত যেন এমন বাক্য রায়ানের থেকে স্বপ্নেও আশা করেনি। লোকটা এমন কথাও বলতে জানে বুঝি? স্বামীর এত কাছে আসা, কথা বলার সময় স্বামীর উষ্ঠাদয় তার কানের নদী ছুঁয়ে যাওয়া, স্বামীর কারো নিঃশ্বাস শরীরে স্পর্শ করে মন অবধি ছুঁয়ে দেওয়া, আর তার সাথে নিয়ে এমন নির্লজ্জ বাক্য সব মিলিয়ে নিশাত লজ্জার আবেগে অকিপট খিচে বন্ধ করে নিল। জানে না কেন এত লজ্জাটা পাচ্ছে, তবুও লজ্জায় কান দুটো গরম হয়ে উঠল। শরীর জুড়ে যেন হালকা শিহরণ বয়ে গেল। রায়নের মুখটা সামনে নিশাতের মুখপানে তাকানো, বন্ধ দু চোখের পাতার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে ঝুলে থাকা হাসির প্রখরতা বিস্তার করলো। নিশাতের মুখ জুড়ে একটা ফু মারতে নিশাত আকস্মাৎ চোখ মেলে তাকালো। নিজের কার্যের কথা মনে করে যেন আরো লজ্জিত হলো নিশাত। রায়ানের সামনে থেকে সরে গিয়ে অন্যদিকে চোখ করে তাকালো। রায়ান আড়ালের সামান্য হেসে লাইব্রেরি রুমের ভেতরে ঢুকতে ঢুকতে উচ্চস্বরে আওড়ালো, ঠিক আছে মিসেস নেওয়াজ, আপনাকে বই পড়তে দিতে পারি, তবে একটা শর্তে। শর্তের কথা শুনতেই নিশাত বিস্ময়কর দৃষ্টি দিল রায়ানের দিকে। রায়ান থেমে পিছে না তাকে পুনরায় উচ্চারণ করলো, আপনাকে এই রুমে বসেই পড়তে হবে। পড়া শেষ হলে বই রেখে চলে যাবেন। নাও ডিসিশন ইজ ইয়ার্স মিসেস নেওয়াজ। বারবার এত মিসেস নেওয়াজ আওয়াজে আওড়াচ্ছে কেন? কেমন করে কথাও বললো আজ? কোথাও এই ছেড়ে আজ নেশা করে আসেনি তো? কথাটা ভাবতে নিশাতের চোখ বড় বড় হয়ে উঠল। এসব বড় লোকদের দিয়ে বিশ্বাসও নেই, খেয়ে আসতেই পারে, তাতে তার কি? সুযোগ পেয়ে একটা মুখ ঝামটি মেরে লাইব্রেরি রুমের দিকে এগিয়ে গেল। এখানে বসে শুধু পড়তেই বলেছে, আর তো কিছু নয়। যদি পড়া শেষ করেই চলে যাবে এখান থেকে ভেবে দ্বিতীয়বার ওই রুমে প্রবেশ করো নিশাত। এত এত বই দেখে আলতো হাসত। ইস, এসব যদি তার নিজের হতো! এসব তার নিজের নয় ভেবেই যেন মনটা খারাপ হতে চাইল। আর তবে নিশাত সে সুযোগ দিল না। অনেক খুঁজে সোফার উপর নিজের বইটা দেখে বইটা নিয়ে সোজা রায়ানের রুমে রাখা সোফায় এসে বসে পড়ল। বই হাতে পেয়ে রাত যে অনেক হয়েছে তাও ভুলে গেল মেয়েটা। সেখানে বসেই বইয়ের মাঝে ডুব দিল। প্রায় ঘন্টার বেশি সময় অতিক্রম করার পর লাইব্রেরি থেকে বেরিয়ে রুমে এলো রায়ান। সে নিজেও এতক্ষণ একটা বই পড়ছিল ওখানে বসে। রুমে এসে মেয়েটাকে আর ডিস্টার্ব করতে চায়নি। রুমে ঢুকতেই আগে চোখ পড়ল নিশাতের ওপর। মেয়েটা ঘুমিয়ে কাদা কাদা হয়ে আছে, বইটা বুকের উপর ফেলে রাখা, আর একটা হাত বাইরে নিচের দিকে ঝুলে আছে, মাথা হালকা বাঁকানো। রায়ান কাছে এগিয়ে এসে কিছু সময় তাকিয়ে থাকলো নিশাতের পানে। রায়ানের অভিব্যক্তি এখন নির্লিপ্ত।
মুখ দেখে বোঝার উপায় নেই কি চলছে তার মনের ভেতর। হঠাৎ কি মনে করে নিচু হয়ে মেয়েটাকে নিজের কোলে তুলে নিল, নিশাদকে নিজের বিছানায় এনে শুয়ে দিল। করে করে আনায় কয়েকটা চুল নিশাদের মুখের ওপর এসে পড়েছে। তার দৃষ্টিগোচর হতেই নিজের হাত বাড়িয়ে আলতো স্পর্শে তা সরিয়ে দিল। কিছু ভেবে মেয়েটার থেকে দূরে সরে সেই সোফায় গিয়ে বসলো, কিন্তু দৃষ্টি নিশাদের মুখপানি থেকে সরাতে দিল না রায়ান। নিশাদের দিকে মুখ করে সোফায় আধশোয়ার মতো করে নিজের শরীরটা এড়িয়ে দিল। নিশাদের শ্যামবনা মুখটার দিকে তাকিয়ে থেকে তাদের বিয়ের কথা স্মরণ করলো রায়ান। মুস্কানকে ভালো বন্ধুর নজরে রেখেও কখনো প্রেমিকের নজরে দেখেনি। মুস্কানের বাবার অনুরোধে ভদ্রতার খাতিরে মুস্কানের সাথে ছিল। মেয়েটার পাগলামি এত বেড়ে গিয়েছিল যে না থেকে উপায় ছিল না। যতই হোক মেয়েটা তার কাছের একজন বন্ধু ছিল। মেয়েটা এতটাও খারাপ নয়, শুধু নিজের জেদটাকে কাবু করতে পারে না, তার চেয়েও কখনো মেয়েটার হাত ছেড়ে দিতে পারেনি। তবে মুস্কানকে বিয়ে করার কথা কখনো ভাবেনি, কিন্তু মেয়েটার পাগলামিতে অতিষ্ঠ হয়ে পড়েছিল রায়ান। অন্য কোনো মেয়েও এত জলদি বিয়েটা রায়ানকে করতে চায়নি। তাই যখন হঠাৎ বাবার মুখে বিয়ের কথাটা শুনলো তখন থেকে রেগে গিয়েছিল। হয়তো একটু সময় দিলে বুঝিয়ে বললে এমনিতেই পরবর্তীতে বিয়েটা করে নিত, কারণ নিজের বাবার প্রতি তার ভরসা ছিল তার বাবা নিশ্চয়ই খারাপ কাউকে এনে দিত না। কিন্তু বাবার সময় না দিয়ে যখন অন্য একটা মেয়ের জন্য অপশন দিল, তাকে বাবা ডাকতে নিষেধ করলো, তখন যেন আরো রাগে ফেটে পড়লো। বারবার একটা কথায় মাথায় ঘুরছিল, বাইরের একটা মেয়ে যাকে সে চিনেই না সেই মেয়ের জন্য তার বাবা তাকে অপশনের পথ দেখিয়ে দিল। কি এমন ঋণের দায় ছিল তার যে নিজের ছেলে দিকেও কোনো মেয়েটা বড় হয়ে গেল। হঠাৎ বিয়ের প্রস্তাব সেদিনই একটা অচেনা বাচ্চা মেয়েকে বিয়ে করা, সব মিলিয়ে রায়ান এত বিরক্ত আর রেগেছিল যে বিয়ের পরে নববিবাহিতা বউয়ের মুখটাও দেখার ইচ্ছে হয়নি। এরপর আবার নতুন টেনশন শুরু হলো মুস্কানকে নিয়ে। সে বিয়ে করে মুস্কানদের থেকে তো মুক্তি পাবে, কিন্তু বিয়ের খবর জানার পর ওই মেয়ের পাগলামির হাত থেকে কি করে বাঁচবে তাই ভেবে নিজেরই পাগল হওয়ার উপক্রম হয়েছিল। সে জানতো এই খবর জানার পর মুস্কান নিজের নয় বরং দেরিতে হলেও রায়ানের বউয়ের ক্ষতি করার চেষ্টা করবে। এটা ভেবে রায়ান চাইছিল না নিশাতের দেখা পাক মুস্কান, অথচ মুস্কানকে সেই কলেজে ভর্তি করালো তার বাবা। পুনরায় তার সম্মতি না নিয়ে মেয়েটাকে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিল। সেদিন এমনিতেই রেগেছিল, পরবর্তীতে বাবার কথা শুনে যেমন রাগ হয়েছিল তেমন ভয়ও হয়েছিল যদি মুস্কান নিশাদকে তার সাথে দেখে রেগে কিছু করে বসে। সব মিলিয়ে যেন তার বুদ্ধিরও পেয়েছিল। তাই তো রাগটা মেয়েটার উপর দিয়ে তাকে রুম থেকেই বের করে দিল। তারপর যখন মাথা ঠান্ডা হলো তখন ভেবে দেখলো মুস্কান নিশাদকে একদিন ঠিক দেখবে, ক্ষতিও করতে চাইবে, তাই এতে সন্দেহ নেই। তাই মেয়েটা যদি তার সাথে থাকে তাহলে সে নিজেই মুস্কানের হাত থেকে বাঁচতে সক্ষম হবে। মুস্কানকেও বোঝানোর চেষ্টা করবে, না মানতে চাইলে তখন অন্য পথ অবলম্বন করবে। এই পরিকল্পনা করেই নিশাতের নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিয়েছিল রায়ান। আর প্রথম দিনের রাগারাগি করাটা খুব অবাককর বিষয়। বিয়ের সময় নিজের বউয়ের মুখদর্শন না করলেও বাসরাতে মেয়েটাকে ঠিকই দেখেছিল। সে ঘুমায়নি সে রাতে। যখন ওয়াশরুমে যাওয়ার সময় বউয়ের ঘুমতো মুখখানা দেখেছিল তখনই তার পা থমকে গিয়েছিল। নয়ন যুগল হয়েছিল স্তব্ধ। সে সেদিন কতক্ষণ ওই মেয়েটার পানে তাকিয়েছিল তা তার অজানা। যখন বুঝতে পেরেছিল সে মেয়েটার দিকে ওভাবে তাকিয়েছিল তখন নিজেরই ওপর নিজেই বিরক্ত হয়েছিল। তারপর থেকে চোখ বুঝলেই যেন ওই বন্ধ দু চোখের পাতা আর মায়াবী মুখখানা তার চোখের সামনে ভেসে উঠত। বিরক্ত হয়ে দ্বিতীয় রাত বাড়িতে না কাটিয়ে অন্যত্র কাটিয়ে দিয়েছিল, তবুও শান্তি পায়নি। কোনো মেয়েকে এক দেখা এমন হয় বুঝি? তাহলে কি সে এক দেখাতেই এই ঘুমন্ত শ্যামবনা মেয়েটির প্রেমে পড়ে গেল? এই কথাটা ভেবে যেন নিজের উপর রাগ বিরক্তি দুটোই বেড়েছিল। তার মতো একটা গম্ভীর রকচটা ছেলে এক দেখায় কোনো মেয়ের প্রেমে পড়তে পারে এটা যেন অসম্ভব মনে হচ্ছিল তার কাছে। বড্ড ইগোতে লেগেছিল। কই, মুস্কানের সাথে তো এতগুলো দিন কাটিয়েছে, তার ছবি তো কখনো চোখের সামনে ভেসে ওঠেনি। তাহলে আবার যখন হাসপাতালে গিয়ে আবিদের বোকামির কথা শুনে বাসায় ফিরে এলো তখন মেয়েটা তার বুকে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিল। তখন মেয়েটার ভীত হয়ে বন্ধ হয়ে যাওয়া আঁকি দুটি চোখের সামনে দেখতে পেল তখনই পুনরায় সে স্তব্ধ হয়ে গিয়েছিল। এত কাছ থেকে দেখে আর অনুভব করতে পেরে হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। ওগুলোই ছিল তার রাগের কারণ। কেন মেয়েটার মুখ তার চোখে ভাসে? কেন ওই বন্ধ দু চোখের পাতা দেখলে তার হৃদয় কাঁপে? এসবের জন্য নিশাদকেই তার দায়ী মনে হয়েছিল। তাই তো সেদিনও রেগে মেয়েটাকে যা খুশি সে বলে ফেলেছিল। নিজের কৃতকর্মের কথা ভেবে রায়ান একটা দীর্ঘশ্বাস পেল। এখনো তার দুটো চোখ পড়ে আছে নিশাদের পানে। মেয়েটার গায়ের রংটাই শুধু একটু কালো, বাকি সব বোধ হয় ঠিক। নম্র শালীন, কিছুটা চঞ্চল, আবার খানিকটা ভেত। পৃথিবীর সব মায়া যেন ওই মেয়েটার মুখের মাঝে সীমাবদ্ধ। রায়ান এখনো মানতে চায় না মেয়েটার প্রেমে পড়েছে সে। তার মতে এত দ্রুত কেউ কারো প্রেমে পড়তেই পারে না, হয়তো এসব সাময়িক আবেগ বা মোহ। তবে এটা ঠিক সর্বদা তার চিন্তা চেতনায় এই মেয়েটাই বিরাজমান থাকে। সে মানুক বা না মানুক তার মন জানে এই মেয়েটার অস্তিত্ব তার অস্তিত্বের সাথে মিশে গেছে। আর এটা বোধহয় হওয়ারই ছিল। বিয়ের বন্ধনের শক্তি যে অনেক প্রখর। আজকের গল্পটি এই পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই আমাদের রাতুল বুড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।